সো হ্যালো সবাইকে। তো আজকে আমি এই ম্যাগাজিন নিয়ে একটু কথা বলবো। প্রথম যে ম্যাগাজিনটা আছে সেটা হচ্ছে দেশ। এখানে আমি যেগুলো দেখলাম সেটা হচ্ছে, প্রথমে আছে হচ্ছে এই গাজায় যে একটা মানে এই মুহূর্তে যে অনেকগুলো জায়গায় অনেকগুলো প্রাচ্যের মধ্যেই চলছে সংঘর্ষ, সেই জায়গাগুলোকে নিয়ে বলেছে। একটা জায়গায় হচ্ছে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে একটা যুদ্ধ চলছে, তো সেইটা নিয়ে বলেছে, এবং প্যালেস্টাইনের ভূমিকা, সেখানে ইসরায়েলের ভূমিকা, সেইটা বলতে গিয়ে এখানে জেনোসাইডের জায়গাটা এসছে, মানে গণহত্যা বলতে গেলে যুদ্ধের নীতি মতন, যেখানে আর কি মানুষের একটা কোনোভাবে তাদের শরীর মনের গুরুতর ক্ষতি করা বা জীবনকে ব্যাহত করা, যেটাকে বলা হচ্ছে জেনোসাইড, সেই জায়গাটা এখানে বারবারই উঠে এসছে যুদ্ধের পরিপ্রেক্ষিতে। আর বিভিন্নভাবে এখানে ইসরায়েলের যে জায়গাটা এসছে, যে ইসরায়েলের সেই প্রথমের দিকে যে ইহুদিদের হত্যা করার যে জায়গাটা ছিল সেইটা উঠে এসছে। প্যালেস্টাইনের ক্ষেত্রে প্যালেস্টাইনের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গাগুলো উঠে এসছে। প্যালেস্টাইনের একটি সংগঠন শুরু হয়েছে যেটাকে বলছে হামাস, যেটা জঙ্গি সংগঠন, যেটার জন্যে অ্যাকচুয়ালি ইসরায়েল এই আক্রমণটা চালাচ্ছিল। যাই হোক, তারপরে এখানে গরম নিয়ে বলেছে। গরমের যে তাপমাত্রা বেড়ে চলেছে, তার জন্য সরকার থেকে কী কী করা উচিত, বা আমাদের দেশে কোন কোন জায়গাগুলোকে চেঞ্জ করা উচিত, মানে কতটা আমরা বাতাসে কার্বন ডাইঅক্সাইড কম মিশতে দেওয়ার জন্য আমাদের অটোমোবাইল কম ব্যবহার করা, উড়োজাহাজের কম ব্যবহার করা, ভোগ্যপণ্য কম ব্যবহার করা, বিজলির কম ব্যবহার করা, এই জায়গাগুলোর দিকে বেশি মাত্রায় তাকানো উচিত। আর যে পরিমাণে গরম বাড়ছে তাতে তো এখানে আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড আমরা যত কম পরিমাণে মিশতে দেবো, তত আমাদের এই গরমের জায়গাটা একটা ব্যালেন্সের জায়গায় আসবে। এবং আমরা যে বিভিন্ন ধরনের এসি চালাচ্ছি, ফ্রিজ খুলে ঠান্ডা জল খাচ্ছি, তো এই যে এইভাবে যদি প্রাকৃতিক জল ব্যবহার করা বন্ধ করে দিই, তাহলে সেদিক থেকেও আমাদের একটা গরমের জায়গায় একটা মানে কি হবে, আমরা প্রকৃতিকে যত বেশি গুরুত্ব দেওয়া শুরু করব, ততই আমাদের ওয়েদারের ওপর সেটার একটা এফেক্ট পড়বে। সেখানে প্রথম মহিলা প্রেসিডেন্ট যেটা বলেছে যে মেক্সিকোর ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মহিলা, ক্লাউডিয়া সিনবাম একাডেমিক বামপন্থী। সিনবাম হচ্ছে একাডেমিক বামপন্থী এবং বিজ্ঞানী, এবং সিনবাম 1968 সালে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এবং মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট নিজেকে ডটার অফ 68 হিসেবেই দেখতে পছন্দ করেন তিনি। এখানে ভোট নিয়ে বলেছে যে ভোটের যে জায়গাগুলো, মানে মোদির ক্ষেত্রে মোদির যে মানে একটা মানসিকতা, উনি ভীষণভাবে আত্মকেন্দ্রিক একটি প্রধানমন্ত্রী ভূমিকায় সারাক্ষণ মানে কাজ করতে থাকেন, এবং তাছাড়াও অন্যান্য মন্ত্রীরাও ওনার সাথে কীভাবে কমিউনিকেট করে বা কোন কোন প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, এবং উনি নিজের ভোটের জন্য উনি নিজেকে কতটাভাবে চেঞ্জ করেছেন, বা উনি নিজের যে অন্যান্য জায়গার যে মন্ত্রীদের সাথে বা অন্যান্য জায়গার দলের সাথে ওনার যে ব্যবহার আর কি, সেই সমস্ত জায়গা নিয়ে এখানে লেখা হয়েছে। এবং উনি নিজেকে কিরম কি মনে করেন, নিজের সাথে ধর্মের যে সম্পর্কটা, উনি নিজেকে ঈশ্বরের দূত বলে মনে করেন, বা সবসময় উনি এটা বলেন যে উনি যাই করছেন ওনাকে উপর থেকে বলা হচ্ছে, তাই জন্যই উনি করছেন, এবং সবকিছু ওনাকে ঈশ্বর বলে দিচ্ছে। এবং এই ধরনের মানসিকতা একজন প্রধানমন্ত্রী হিসেবে কতটা যুক্তিযুক্ত বা কতটা কি দাঁড়াচ্ছে, এই জায়গাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। যেটা করেছে হচ্ছে সুমিত মিত্র। এখানে আর একটা ভোট নিয়ে এখানে বলা হয়েছে, যেখানে বলছে যে নির্বাচনের যে ফলাফল, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেইখান থেকে উঠে এসছে ভোট যন্ত্রের প্রভাব, এবং আরও বিভিন্ন ধরনের যে মানে
পড়াশোনার যে জায়গাটা বা গণতন্ত্রের জায়গাটা, এগুলো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। একটা যে ভোট নিয়ে রিলেটেড যে একটা অনিশ্চয়তা থাকে, বা বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো চলছে এখন, গৃহলক্ষ্মী, লাডলি বাহিনী যোজনা, লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত বিভিন্ন ধরনের যোজনা যেগুলো চলছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে যে কে কিরকম ডিসিশন নিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে ভোটকে কেন্দ্র করে, সেই জায়গাগুলো এখানে উঠে এসছে। যে যেমন একটা রাম মন্দির নিয়ে একটা প্রচার হয়েছিল, একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেটা যে ভোটের ক্ষেত্রে মানুষকে খুব একটা প্রভাবিত করবে না এবং উল্টো প্রভাব ফেলতে পারে, সেই অনুযায়ী আবার বিজেপির যে রাজনীতি সেটা চেঞ্জ হয়েছে কোথাও। তো সেই জায়গাগুলো বারবারই উঠে এসছে এখানে। তারপরে করোনার সময় যেইভাবে আর কি বেড দেওয়া, হাসপাতালে অক্সিজেন, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে অভাবগুলো দেখা গেছিলো, সেটাও যে কোথাও একটা ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, ফেলবে এই ভোটে, সেই জায়গাটা উঠে এসছে। ধর্মীয় রাজনীতির জায়গায় উঠে এসছে, বিজেপির জাতীয়তাবাদী ধর্মীয় রাজনীতির জায়গা থেকে তৃণমূল বিজেপির যে সম্পর্কটা, কংগ্রেস ধর্মনিরপেক্ষ এবং আঞ্চলিক স্বার্থ রক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে উঠে এসছে। মমতা ব্যানার্জির নেতৃত্ব নিয়ে উঠে এসছে এখানে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, এইসব যে প্রকল্পগুলো, এগুলো উঠে এসছে এখানে। এবং কোথায় অন্যান্য যে বিরোধী দলগুলো পিছিয়ে যাচ্ছে, কোথাও যে বিভিন্নভাবেই এখনকার যে রাজনৈতিক জায়গাগুলো, এখন যেগুলো নির্বাচনে বেশি ভূমিকা গ্রহণ করছে, সেই জায়গাগুলো হচ্ছে যে ভীষণভাবে গ্লোবালাইজেশনের জায়গায়, উদারীকরণ, সেই জায়গাটা অনেক বিরোধী পক্ষই সেই জায়গার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। দলিত রাজনীতি অনেকভাবে প্রভাব ফেলেছে এই জায়গায়। বিভিন্ন রাজ্যগুলো, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই জায়গাগুলোতে রাজনৈতিক যে ভূমিকাগুলো, সেগুলো উঠে এসছে। গণতান্ত্রিক যে জায়গাটা, ইন্ডি জোট, এই জায়গাগুলো উঠে এসছে। এবং এটা যে একটা নতুন রাজনীতির সূচনা হচ্ছে, সেই জায়গাটাও এখানে কোথাও একটা কীভাবে প্রভাব ফেলছে মানুষের জীবনে, সেই জায়গাটা, জাতীয়তাবাদী উন্নয়নমূলক যে নীতি, সেটা কীভাবে প্রভাব ফেলছে বা কীভাবে পরবর্তীকালে এটার আরও গুরুতর প্রভাব হতে পারে, সেই জায়গাগুলো উঠে এসছে। এই প্রবন্ধটায় আছে হচ্ছে ছদ্মনামের আড়ালে। ছদ্মনামের আড়ালে বলতে মেইনলি এখানে যেটা বলছে যে অনেক লেখকই ছদ্মনাম ইউজ করে লেখেন, এবং সেখান থেকে বেশ কয়েকটা বিভিন্ন ধরনের লেখক, বিভিন্ন মানের লেখকের কথা উঠে এসছে। যেমন মেক্সিকোতে দুজন লেখকের নাম উঠে এসছে, ট্রাভিন টর্সব্যান আর হ্যাল প্রোবস। এই দুজন লোকই বিভিন্ন জায়গায় তাদের নিজেদের নামগুলোকে অস্বীকার করেছেন, কিন্তু তাদের লেখা প্রচুর জায়গায় বিভিন্নভাবে 3 কোটির বেশি কপি বিক্রি হয়। এবং ট্রাভেনের পরিচয় নিয়ে ভীষণভাবে একটা তখন কৌতূহল সৃষ্টি হয়েছে, কিন্তু ট্রাভেন কোনোভাবেই নিজের পরিচয় প্রকাশ করেননি এবং নিজেকে সবসময় একটু আড়ালে রাখতে পছন্দ করেছেন। এবং সে সবসময় বলে গেছে যে তার সৃষ্টিকে নিয়ে লিখতে, তাকে নিয়ে লেখার দরকার নেই। তাছাড়াও এখানে উঠে এসছে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, ব্যাংকসি। তিনি, তাকে কেউ দেখেইনি, তার শিল্প মুগ্ধ করেছে লক্ষ কোটি কোটি মানুষকে। তিনি মেনলি রাতের অন্ধকারে দেয়ালে ছবি আঁকতেন, তো এবং সবসময় দেয়ালে অদ্ভুত সুন্দর ছবি এঁকে চলে যেতেন। তো এই ধরনের কিছু চরিত্র বা ক্যারেক্টার উঠে এসছে এই ছদ্মনামের আড়ালে, বা আড়ালে থেকেও মানুষের কাছ থেকে অনেকভাবেই তারা বিভিন্ন ধরনের সম্মান অর্জন করেছেন। এই গল্পটি হচ্ছে একটি গল্প, যেখানে একটা মানুষের সাথে তার ওয়াইফের একটা ছাড়াছাড়ি হয়ে যাবে এবং তার ওয়াইফ চলে যাবে অন্য কাউকে পছন্দ করে। তো সেই জায়গায় যে একটা টানাপোড়েন, যে একটা ঘাত প্রতিঘাত, সেই জায়গাটা বিভিন্নভাবে উঠে এসছে। এবং তারপরে সেই মানুষটির সেই ঘাত প্রতিঘাত থেকে নেওয়া নিজের জীবনের সিদ্ধান্তের যে জায়গাটা, সেইটাকে নিয়েই এখানে গল্পটা। তো
পরের গল্পটা প্রণয় পাশা সমুজা দাসের, যেখানে মেনলি ওই আর কি অনেকেই বিয়ের বিরুদ্ধে বা প্রেমের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আসলে তাদের ভেতরে একটা সফট মন থাকে এবং তারা কোথাও একটা ভয়ের জন্যই প্রেম বা বিয়ে থেকে দূরে সরে থাকতে চায়। এই ধরনের একটা কনসেপ্ট এখানে তুলে নিয়ে এসছে এবং তারপরে গিয়ে প্রেমে পড়া বা বিয়ে করার ডিসিশনটা কতটা একটা সামাজিক জায়গা থেকে কিভাবে প্রভাব ফেলছে একটা মানুষের মনে বা জীবনে, সেই জায়গাটা। এই গল্পটা আমি পড়িনি, তো এই গল্পটা মানে আমার খুব একটা ইচ্ছে করেনি পড়তে, তো সেই জন্য আমি এটা নিয়ে বলছি না। মন্ডপিকা, মান্ডু বা মান্ডব নাকি মন্ডপিকা, এইটা হচ্ছে রাজস্থানের একটি জায়গা, রাজস্থানের প্রতাপগড়ের একটি জায়গা। তো এখানে কেউ ঘুরতে যেতে পারে। মানে বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলী আছে, মানে বিভিন্ন ধরনের শৈল্পিক, এই স্তূপ, মিনার, এই জাহাজ মহলের সিঁড়ি, তারপর জাহাজ মহল, এটা গিয়াসউদ্দিন খিলজি তৈরি করেছিল। আশরাফি মহল, বাজ বাহাদুরের প্রাসাদ, বাগান বাড়ি, সমস্ত বিভিন্ন দুর্গ এবং কূপ, তালাওয়ার কূপ, মানে বিভিন্ন একটা ঐতিহাসিক জায়গা। তো সেই ধরনের একটা ফিলিংস পাবে এই জায়গায় ঘুরতে গেলে। মানে একটি বইয়ের কথা বলেছে যেখানে যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে লেখা হয়েছে, এবং এই যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে খুব একটা বই বা লেখা এরম ভাবে হয়নি। তো এই যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে এখানে লেখক লিখেছেন। এটা হচ্ছে নীলাদ্রি শেখর দাসের একজন বই। আর একটা বইয়ের কথা বলেছে তত্ত্ব জিজ্ঞাসা, যেটা একটা দর্শন ও তত্ত্ব নিয়ে লেখা। এখানে শিল্পীর জায়গা থেকে চিত্রকলা নিয়ে আম্ফিবিয়াস, এই যে শিল্পী শুভা প্রসন্নর যে আঁকা একটা অ্যাবস্ট্রাক্ট ছবি, ভীষণ সুন্দর যে ছবিটা, সেটার জায়গা থেকে লিখেছে। গ্রাফিক্সের মনোগ্রাহী প্রদর্শনী, মানে ওনার একটা কোনো প্রদর্শনী হয়েছিল আর্টের এক্সিবিশন, তো সেইটা নিয়ে এখানে বলা হয়েছে। ওনার বিভিন্ন ধরনের ছবি এখানে আছে, ভীষণ সুন্দর। কিভাবে উনি এঁকেছেন সেইগুলো নিয়ে ডিটেলস এখানে লেখা আছে, বা কোন ধারণা থেকে বা কোন কনসেপ্ট থেকে উনি এঁকেছেন সেই জায়গাটা। তারপর এখানে নাটক নিয়ে আলোচনা আছে, সিনেমা নিয়ে আলোচনা আছে। শেষে যেটা নিয়ে, আচ্ছা এখানে আরেকটা আছে, এখানে কিছু মানুষের নাম কথা বলা হয়েছে, যেমন অ্যালিস মনরো। নোবেল কমিটিকে 2013 সালে নোবেল কমিটিকে দেওয়া একটা সাক্ষাৎকারে উনি জানিয়েছিলেন যে উনি যে বিশাল একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক হয়ে ওঠার পিছনে ওনার জন্মস্থানের একটা ভূমিকা আছে, এবং ম্যাঙ্গোর প্রথম গল্পতেও বারবারই ওনার জন্মস্থান উঠে এসছে, সেটা এখানে বলেছেন। 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে জার্মান সাহিত্যিক জেনি এফেনবেক তার কাইরাস উপন্যাসের জন্য। তারপরে 35টি দেশের 80টি পাবলিক লাইব্রেরি থেকে মোট 70টা বইয়ের নাম মনোনয়ন পেয়েছিল চলতি বছর ডাবলিন লিটারেরি অ্যাওয়ার্ডের জন্য। এর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মির্জা কাত্তারাস্কুর বই সোলেনয়েড। বইয়ের ইংরেজি অনুবাদক শন কাটারো, তিনিও পুরস্কার পেয়েছেন। আর 1946 সালে চেতন আনন্দের নিচা নাগারের পর পথের পাঁচালী এবং খারিজ সম্মানিত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। এবছর মূল প্রতিযোগিতায় সেরা ছবি হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার পেল পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইফ। তিনি প্রথম ভারতীয় মহিলা পরিচালক হিসেবে সম্মানের অধিকারী হলেন। অন্যদিকে বঙ্গকন্যা অনুষ্কা সেনগুপ্ত দ্য সেমলেস ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরস্কার পেয়েছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে এই দুই নারীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সপ্তমার প্রচেত গুপ্তর একটা লেখা এখানে বেরিয়েছে, যেখানে রিলস নিয়ে বলা হয়েছে যে রিলস জিনিসটা মানুষের জীবনকে কিরকম একটা বিপর্যয়ের মধ্যে ফেলছে। উনি সেই জায়গাটাই এনেছেন, এবং তার সাথে সাথে আদার সোশ্যাল মিডিয়ার জায়গাগুলোও এনেছেন। উনি এখানে যেটা বলতে চাইছেন যে মানুষের ক্রিয়েটিভিটি অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছে এই সমস্ত মেকি ক্রিয়েটিভিটির জায়গা থেকে। তো যেখানে আমার কোথাও মনে হয় যে প্রতিটা মানুষই ক্রিয়েটিভ, যে সমস্যাটা হয়তো এই
সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে হচ্ছে যে সব মানুষ সবটা চেষ্টা করতে যাচ্ছে, সেখানে ফোকাস কমে যাচ্ছে। তো যে জায়গায় যে ক্রিয়েটিভ সেই জায়গাটায় যদি ফোকাস করে তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু কোথাও হেল্পফুল, কিন্তু সব জায়গায় সবাই যদি সবটা ট্রাই করতে যায় তখন হয়তো অনেক সময় অনেক কিছু গন্ডগোল হয়। তো যাই হোক, উনি রিলস নিয়ে বলেছেন, রিলসের একটা খারাপ প্রভাব মানুষের জীবনে পড়ে, সেই জায়গাটা নিয়ে উনি এখানে লিখেছেন। তাই আচ্ছা, এবার আমরা এই নবকলল ম্যাগাজিনটা একটু দেখে নেব। এখানে অনেকগুলো ভালো ভালো আচ্ছা, প্রথম হচ্ছে এটার প্রচ্ছদটা দেখেই বুঝতে পারছো এখানে রান্না নিয়ে অনেকগুলো কথা আছে। বিভিন্ন ধরনের বাংলাদেশের রান্না, পশ্চিমবঙ্গের রান্না, এই নিয়ে বিভিন্ন ধরনের রান্না দিয়েছে। ভীষণ সাধারণ সাধারণ খাবার দাবারের জায়গাগুলো এখানে দিয়েছে, ভালো। আচ্ছা, এই গল্পটা ভীষণ সুন্দর গল্প, কারণ হচ্ছে এখানে একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বলা হয়েছে, সেটা হলো স্ট্রেঞ্জ লাভ সিনড্রোম বা এলিয়েন হ্যান্ড সিনড্রোম। যেখানে মানে এটা খুব এক্সট্রিমলি, মানে এটা ভীষণ রেয়ার হয়। আর এটাতে কোনো মানে মানুষ নিজের শরীরেরই কোনো একটা অঙ্গকে একটা সেপারেট এন্টিটি হিসেবে দেখতে শুরু করে, ঠিক আছে, মানে অ্যাজ আ ডিফারেন্ট পার্সন। তো সেইভাবেই তার সাথে কমিউনিকেট করে। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প ছিল। এই গল্পটাও বেশ ভালো গল্প। এই গল্পটা খুব ভালো দিয়েছে। এই গল্পটায় একজন ডিসেবলড একটি মেয়ে, সেই মেয়েটির যে সামাজিক অবস্থাটা এখানে বোঝানোর চেষ্টা করেছে, এবং তার জন্য মেয়ে না, ছেলে ছিল, ডিসেবল ছেলে। তো তার জন্য কিভাবে বাকি লোকেরা এফেক্টেড হচ্ছে এবং সমাজ এখনো কতটা পিছিয়ে আছে, তো সেই জায়গাগুলো, এবং তার দিদি বিয়ে হচ্ছে না বা অন্যান্য জায়গা থেকে দেখানো হয়েছে, এবং তার জন্য তার মাকে তাকে মেরে ফেলতে হয় ছাদ থেকে ফেলে দিয়ে। তো এই গল্পটার কনটেক্সটটা খুব ভালো ছিল। এই গল্পটিও খুব ভালো ছিল। এই গল্পটাতে একটা লোককে দেখানো হয়েছে যে আর কি ভীষণভাবে এতটাই ডমিনেটিং, তার সবাইকে একটু নিচু করে দেখতে পছন্দ হয়। বিশেষ করে সে ঠিকই করেছিল এমন কাউকে বিয়ে করবে যাকে সবার সামনে বেশ একটু অপদস্থ করবে, করে ওই যে একটা এক্সপ্রেশনটা মানুষটার মুখে, সেইটা দেখে এর খুব আনন্দ হতো আর কি। সে কীভাবে দিনের পর দিন তার ওয়াইফকে এইভাবে অ্যাবিউজ করে গেছে, এবং লাস্টে গিয়ে যখন ওর ওয়াইফ মারা যাবে, এবং ওর ওয়াইফ কন্টিনিউয়াসলি ওনার পাশে থেকে গেছে, এবং যখন লাস্টে গিয়ে ওর ওয়াইফ মারা যাবে তখন উনি কিছুই জানেন না, ওনার নিজের কি কাজ আছে, নিজের কি আছে, কিছুই বোঝেন না, অথচ উনি এতদিন ধরে ডমিনেট করে গেছেন। তো উনিও আর কোনো রাস্তা না দেখে এতটাই হেল্পলেস ফিল করবেন যে উনিও প্রায় কিছুক্ষণের মধ্যেই আর কি সুইসাইড করবেন। এখানে একটা ভালো প্লট দিয়েছে, যেটা হচ্ছে যে এখানে একটা জায়গা দেখানো হয়েছে যে মেয়েটি যেহেতু রাস্তা থেকে পাওয়া গেছিল মেয়েটাকে, তার ওই রাজ্যেই একজন আর কি মানুষ করে ওনাকে, ওই মেয়েটাকে। তো পরে গিয়ে ওই রাজ্যে বলে যে কোনো রাস্তা থেকে পাওয়া মেয়েকে ওরা কখনোই কোনো ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না, তাকে ওই পুরো মানে তাকে প্রস্টিটিউট হিসেবেই থাকতে হবে। তো ওই জায়গাটা একটা জায়গা দেখিয়েছে, যেটা একটা সামাজিক জায়গা তুলে ধরেছে। আচ্ছা, আর যেটা, হ্যাঁ, এখানে উত্তরবঙ্গ নিয়ে বলেছে। উত্তরবঙ্গের কিছু জায়গা আছে যেগুলোতে কেউ যেতে পারো। চটকপুর বলে একটা জায়গা আছে, সিটং বলে একটা জায়গা আছে, এই জায়গাগুলোতে কেউ ঘুরতে যেতে পারো, বেশি দূরে নয়। আচ্ছা, আর একটা হচ্ছে দুটো বইয়ের কথা দিয়েছে, অনুপম প্রদীপ্ত প্রজ্ঞাদিত্য প্রবন্ধমালা, মানস মেলায় নানা রঙের ভাবনা, অমল কুমার মুখোপাধ্যায়, সহজ ও সিরিয়াস কাহিনী মধ্যে হচ্ছে একটা স্বাধীন মাটির দেশ। তো নানা রঙের ভাবনা আর কি একটুখানি দর্শন, সাহিত্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, এইগুলো বিভিন্ন ধরনের এই ধরনের প্রবন্ধ আছে। আর স্বাধীন মাটির দেশে দুটো কাহিনী আছে।
স্বাধীনতার প্রাক্কাল থেকে 70 দশক ছুঁয়ে 21 শতকের শুরু অবধি একটা কাহিনী, আর ওই একই সময় একটা সেকেন্ড কাহিনীটা সেটা 60-এর দশক অবধি গেছে। আরও কিছু রান্না দিয়েছে, আর এখানে কিছু কবিতা আছে। সেই কবিতাগুলোর মধ্যে আমার এই কবিতাটা খুব ভালো লেগেছে, আমি এটা একটু পড়ে দিচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে কানাইলাল জানা, বাড়ি থেকে বেরোনোর সময় ঘরে যদি কেউ নাও থাকে, বাড়িটা তো আছে, আছে বাড়ি লাগোয়া বাপ সোহাগী নারকেল এবং সুখ সোহাগী কহতুম গাছ। গ্যারেজের সামনে একজোড়া ক্রিসমাস ট্রিতে মেজ খুড়ির মেজাজ ও মর্জি নিয়ে জড়িয়ে আছে মধুমালতী ও মাধবীলতা। ওধারে চেয়ে আছে শুভ্র মামেলিয়া সহ অন্যান্যরা, অর্থাৎ আমি রাস্তায় বেরিয়েছি আর আমাকে দেখছে শুধু এরা নয়, ছাদ বাগানের শাকসবজিও। একটু আগে যারা চেঁচিয়েছিল দাও না একটু আদর বলেই লজ্জা পেয়েছিল খুব, কারণ আদর যত্ন তো এমনিতেই দিয়ে থাকি। কর্তার ভূমিকায় বাড়িটা কিন্তু হেঁকে বলে, যাচ্ছ যাও কিন্তু সময়কে মেপে চলো। পল অনুপল যদি বাদই দিই, আছে বহু মিনিট সেকেন্ড। তেমন কারোর সঙ্গে দেখা হলে সুপুরি কুচির মতো ভালোবাসা ছড়াও, বেতো হাসি সলজ্জ হাসি হেসো, বেতো হাসি নয় সলজ্জ হাসি হেসো। কিন্তু রাস্তায় যদি কারোর চোখে চোখ, হাতে হাত, পায়ে পা মিলেও যায়, তুমি কিন্তু সাবধান থেকো, কারণ চোখ হাত পায়ের আছে অসম্ভব খিদে। এখানে কি কি হচ্ছে কোথায় সেই বিষয়ে দিয়েছে, ব্যাস, এটাই। আচ্ছা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এবং বাকি তোমরা আমার ইংলিশ চ্যানেলটিও দেখতে পারো, যার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, টাটা।